2026 সাল তো শুরু হয়ে গেছে। অনেকেই স্টক মার্কেট নিয়ে নানা ধরনের স্ট্র্যাটেজি সাজাচ্ছে। অনেকেই আবার চিন্তিত আছেন যে এবছর মার্কেট কেমন করতে পারে। আবার অনেককেই দেখলাম 2026 সাল নিয়ে মার্কেট নিয়ে নানা ধরনের প্রেডিকশন দিচ্ছে। এই সময়ে আমার সবচেয়ে বেশি মনে পড়ে মেক্সিকান বিলিয়নিয়ার ইনভেস্টর কার্লোস স্লিম হেলুর একটা কথা। উনি বলেন, টু হ্যাভ আ ক্লিয়ার ভিশন অফ দ্য ফিউচার উই নিড টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। অর্থাৎ আপনি যদি আন্দাজ করতে চান যে সামনে কি হতে পারে, তাহলে আপনাকে বুঝতে হবে যে পিছনে কি হয়েছিল। 2025 সাল বাংলাদেশের স্টক মার্কেটের জন্য মোটেও একটা ভালো বছর ছিল না। এই সময় অনেক বিনিয়োগকারী বাংলাদেশের স্টক মার্কেট থেকে চলে গিয়েছেন, আবার অনেক বিনিয়োগকারী তাদের পজিশন হোল্ড করে রেখেছেন। সো এখন প্রশ্ন আসে, 2026 সালে মার্কেট কেমন করতে পারে। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে আসলে 2025 সালে মার্কেট কেমন করেছিল এবং আমরা কি ভালোভাবে বুঝলাম যে মার্কেট আসলে 2025 সালে কি হয়েছিল। সো আমাদের আজকের ভিডিওতে আমরা 2025 সালে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট নিয়ে একটা রিভিউ স্টাডি করব, কোনো ধরনের নয়েজ এবং হাইপ ছাড়া। এবং এই স্টাডি হবে শুধুমাত্র ডাটা বিশ্লেষণের মাধ্যমে। এবং আজকের ভিডিও থেকে আমরা কিছু ইনসাইট বের করার চেষ্টা করব যা 2025 সালে হয়েছিল, এবং হোপফুলি এই ইনসাইটগুলো আমরা কাজে লাগাতে পারবো 2026 সালের স্ট্র্যাটেজি প্ল্যান করার জন্য। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস ডাইভ ইনটু টুডেজ ভিডিও। আমাদের প্রথম সেগমেন্টে আমরা ডিসেক্স এর পারফরমেন্স নিয়ে একটু কথা বলবো। আমি যদি একটু দেখি 2024-এর তুলনায় 2025 ডিসেক্স কিন্তু খুব বেশি ভালো পারফর্ম করেনি। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, 2024-এ ডিসেক্স এর পয়েন্ট ছিল 5216 এবং 2025-এ সেটা হয়ে গেল, 2025 শেষ করেছে সেটা 4865 পয়েন্টে। অর্থাৎ এক বছরের মাথায় নেট চেঞ্জ হয়েছে 351 পয়েন্ট নেগেটিভ। এবং ডিসেক্স এর এক বছরে 2024 থেকে 2025 এর রিটার্ন ছিল 6.7% নেগেটিভ। অর্থাৎ এটা কিন্তু আসলে পুরা মার্কেট অনুযায়ী অনেক বড় একটা খারাপ রিটার্ন। শুধু তাই না, ডিসেক্স এর সাথে কিন্তু আমাদের টপ ক্যাপ যে কোম্পানিগুলো, যেটাকে আমরা DS30 ইন্ডেক্স বলি, সেই ইন্ডেক্সটাও যে খুব ভালো করেছে তা কিন্তু আসলে না। 2024 সালে ইন্ডেক্সটা শেষ হয়েছিল 1939 পয়েন্টে এবং 2025 সালে এটা শেষ হয়েছে 1835 পয়েন্টে, 86 পয়েন্ট ডাউন। এবং DS30 আপনার রিটার্ন দিয়েছে আসলে 4.4% নেগেটিভ। এখানে একটা মজার জিনিস হচ্ছে মার্কেটের টোটাল ক্যাপিটাল, যেটাকে আমরা মার্কেট ক্যাপ বলি। এখানে একটা মজার জিনিস হচ্ছে 2024 সালে ডিসেক্স এর মার্কেট ক্যাপ ছিল, আমি দেখতে পাচ্ছি 6,62,000 কোটি টাকা এবং 2025 সালে সেটা হয়ে আসছে 6,78,000 কোটি টাকা। মার্কেট ক্যাপ কিছুটা বেড়েছে, প্রায় 15,000 কোটি টাকা মতো। যেটা আমরা যদি চেঞ্জ হিসাব করি তাহলে দেখা যাবে 2.3%। এখন প্রশ্ন হচ্ছে আসলে ডিসেক্স খারাপ করার পরও মার্কেট ক্যাপ কিভাবে বাড়ল? মার্কেট ক্যাপ আসলে বেড়েছে একটা কারণে। সেটা হচ্ছে পুরো ওভারঅল মার্কেট খারাপ করলেও কিছু টপ ক্যাপ, যেটাকে আমরা লার্জ ক্যাপ কোম্পানি বলি, যেমন ব্র্যাক ব্যাংক এবং রবি, এরকম কিছু কোম্পানি তাদের শেয়ার প্রাইস এক বছরের মাথায় একটু বাড়ার কারণে তাদের টোটাল মার্কেট ক্যাপটা বেড়েছে এবং এদের সবচেয়ে বড় ইফেক্টটা পড়েছে বাংলাদেশের টোটাল ডিসেক্স এর মার্কেট ক্যাপে। সো এই কারণে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট ক্যাপ 2.3% পজিটিভ রিটার্ন দিয়েছে। বাট এটা আসলে আমার ইন্ডেক্সের তুলনায় খুবই নেগেটিভ। শুধু সেটাই না, এখানে একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে মার্কেটের যে ওভারঅল পি ছিল, মার্কেটের ওভারঅল পিও কিন্তু কমে গেছে। আপনি যদি একটু দেখেন 2024 সালে বাংলাদেশের ডিসেক্স মার্কেটের পি ছিল অ্যারাউন্ড 11 মতো। ওকে, এটা তো আন্ডার ভ্যালুড অবশ্যই। কিন্তু 2025 সালে সে পি হয়ে গিয়েছে, মানে 2025 সাল যখন শেষ হয়েছে, 2025 সাল শেষ হওয়ার সময় এই পি দাঁড়িয়েছে 9.8, অ্যারাউন্ড 1.2 পরিমাণ পি নিচে নেমে গেল। এবং পি এর ক্ষেত্রে সবচেয়ে বেশি চেঞ্জটা এসেছে নেগেটিভলি। সেটা হচ্ছে আমি যদি দেখি পি রেশিও -10.8% ডাউন হয়েছে। সো এটা কিন্তু একদিক থেকে আপনি যদি ভ্যালু ইনভেস্টর হন, আপনি হয়তো বলতে পারেন যে এটা একটা আন্ডার ভ্যালুয়েশন এ গিয়েছে। সো এটা ভ্যালু ইনভেস্টরদের জন্য ভালো যে তারা কম দামে, কম ভ্যালুয়েশনে বিভিন্ন কোম্পানির ভালো কোম্পানির শেয়ার কিনে নিতে পারবে। কিন্তু এটা আসলে মার্কেটের জন্য নেগেটিভ। কারণ বাংলাদেশের মার্কেট এভাবে যদি ডাউন ট্রেন্ড এ যেতে থাকে তাহলে এটা আসলে ইনভেস্টরদের জন্য ক্ষতিকর। শুধু সেটাই না, আরেকটা অনেক বড় ইন্ডিকেটর হচ্ছে মার্কেটের টার্নওভার।
আমাদের ২০২৪ সালে যদি দেখেন যে মার্কেটের এভারেজ টার্নওভার ছিল অ্যারাউন্ড ৳৬৩১ কোটি মতো। এভারেজ টার্নওভার। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন ২০২৫ এ এভারেজ টার্নওভার হয়ে দাঁড়িয়েছে ৳৫২১ কোটি মতো। মানে ১১০ কোটি মতো ডাউন এভারেজে। হুইচ মিনস এটাই বোঝাই যাচ্ছে যে ২০২৪ এর তুলনায় ২০২৫ এর মার্কেট ২০২৫ এর মার্কেটের কিন্তু ইনভেস্টরদের পার্টিসিপেশন অনেক কম ছিল এবং এভারেজ টার্নওভার কিন্তু অ্যারাউন্ড 17% ডাউন। ভেরি নেগেটিভ। ভলিউমে কিন্তু খুব যে ভালো করেছে তা। আপনি যদি দেখেন ২০২ মিলিয়নের ভলিউম ছিল ২০২৪ এ এবং ২০২৫ এ সে ভলিউম নেমেছে ১৮৮ তে। সো ওভারঅল প্যারামিটার এর দিক থেকে আমি যদি দেখি যে ডিসেক্স আসলে খুব একটা ভালো করে নাই। শুধু সেটাই না। আমি 2nd পার্টে একটু যাইতে চাই। সেটা হচ্ছে আমি যদি ওয়ার্ল্ড মার্কেট গুলা দেখি, যে বিশ্বের বিভিন্ন মার্কেট ডিসেক্স এর তুলনায় কেমন করেছে। ইউএস এর সব মার্কেট ১ বছরে টপ নচ রিটার্ন দিয়েছে। আপনি যদি দেখেন ইউএস এর ৩ টা ইন্ডেক্স ডাও জোন্স, S&P 500, NASDAQ ওদের রিটার্ন যথাযথভাবে ছিল 13% গত বছরে, মানে ১ বছরের তুলনায়। তারপর 17% S&P 500 এ, NASDAQ এ 21%। এবং অন্যান্য দেশ যেমন সাংঘাই, তাইওয়ান এরাও খুব ভালো রিটার্ন দিয়েছে। শুধুমাত্র নেগেটিভ রিটার্ন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জের রিটার্ন বিগত ১ বছরে ছিল -6% এবং থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জের রিটার্ন ছিল ১ বছরে 10% মতো নেগেটিভ। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন দেখবেন যে পি রেশিও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে লোয়েস্ট। হুইচ মিনস এখন কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রচুর আন্ডার ভ্যালুড পজিশনে আছে। আপনি যদি আ একটু পাশের মার্কেট, আমাদের যে নেইবারিং মার্কেট গুলো আছে যেমন ইন্ডিয়ার বিএসই সেনসেক্স যদি দেখেন, বিএসই সেনসেক্স এর ১ বছরের রিটার্ন ছিল 8.45% মতো। এবং আপনি যদি পাকিস্তানের মার্কেট দেখেন কারাচি 100 এটার ১ বছরের রিটার্ন ছিল 51%। শুধু সেটাই না, শ্রীলঙ্কার মতো ছোট মার্কেটও কিন্তু ভালোই রিটার্ন দিয়েছে। আপনি যদি দেখেন সিএসই অল শেয়ার যেটা শ্রীলঙ্কার ইন্ডেক্স সেটা অ্যারাউন্ড 40% মতো রিটার্ন দিয়েছে। এখানে অনেক বড় একটা বিষয় যে আসলে বাংলাদেশের মার্কেট পৃথিবীর মেক্সিমাম মার্কেট থেকে গত বছর খারাপ করার কারণটা আসলে কি ছিল? এটার পিছনে ছিল আসলে ৩ টা মূল কারণ। একটা হচ্ছে পলিটিক্যাল আনসার্টেনিটি, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইস্যু, আরেকটা হচ্ছে লো ফরেন ইনভেস্টমেন্ট। দেখেন বাংলাদেশের মার্কেটে আপনি যতই বলেন না কেন ফান্ডামেন্টালস অথবা টেকনিক্যাল। বাংলাদেশের মার্কেট কিন্তু আসলে পয়েন্ট দিয়ে চলে না। কথা সত্যি। বাংলাদেশের মার্কেট চলে আসলে ২ টা জিনিস দিয়ে। একটা হচ্ছে ইনভেস্টরদের সেন্টিমেন্ট, আরেকটা হচ্ছে লিকুইডিটি। আপনি যদি একটু দেখেন যে বাংলাদেশের মার্কেটে ২০২৫ সালে ইনভেস্টরদের সেন্টিমেন্ট কিন্তু মোটেও ভালো ছিল না। ইনভেস্টরদের সেন্টিমেন্ট ভালো ছিল না ২ টা কারণ। একটা হচ্ছে বাংলাদেশে ২০২৫ এ পলিটিক্যাল ক্রাইসিস অনেক হয়েছে। নি আ ইন্টারিম সরকার ক্ষমতা নেওয়ার পরে অনেকে চিন্তা করেছিলাম আমরা যে দেশ স্টেবিলিটির দিকে যাবে। বাট আসলে পলিটিক্যালি দেশ কোন স্টেবিলিটির দিকে ছিল না। এটা অনেক বড় একটা কারণ। এই কারণে ইনভেস্টর সেন্টিমেন্ট কিন্তু প্রচুর নেগেটিভ ছিল। অ্যান্ড 2nd আরেকটা সেন্টিমেন্ট ইনভেস্টরদের খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইস্যুর কারণে। কারণ ইনভেস্টররা চিন্তা করেছিল যে হ্যাঁ, অনেক বছর পরে বাংলাদেশে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা আসবে এবং করোনার পরে অনেকদিন আমাদের আ ম্যাক্রো ইকোনমিক অথবা অর্থনৈতিক ইস্যু খারাপ ছিল। কিন্তু সেটা হয়তো আস্তে ভালোর দিকে যাবে। সো এটার ভালোর দিকে না যাওয়ার কারণে আসলে ইনভেস্টররা এই ম্যাক্রো ইকোনমিক ইস্যুর উপর বেস করে সেন্টিমেন্টটা নেগেটিভ এ নিয়ে গেছে। এবার আসি লিকুইডিটি পজিশনে। বাংলাদেশের স্টক মার্কেটে লিকুইডিটি ডাউন থাকার অনেক বড় একটা কারণ ছিল হচ্ছে লো ফরেন ইনভেস্টমেন্ট। ২০২৫ সাল ছিল হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটে ফরেন ইনভেস্টমেন্টের সবচাইতে লোয়েস্ট পজিশন। কারণ ফরেন ইনভেস্টররা তাদের তারা কোনো লং টার্ম প্ল্যান করতে পারছিল না আসলে। যে কিভাবে এই মার্কেটে তারা কয়েক বছরের জন্য থাকবে। সো এই কারণে বেশিরভাগ ফরেন ইনভেস্টর কিন্তু বাংলাদেশের মার্কেট থেকে ২০২৫ এ টাকা তুলে নিয়েছে। হয়তো তারা সামনে আসবে। কিন্তু ২০২৫ এ তারা টাকাটা তুলে নিল। সো এই কারণে বাংলাদেশে একটা লিকুইডিটি ক্রাইসিস শুরু হয় মার্কেটে। এর চেয়ে বড় বিষয় হচ্ছে কি ফরেন ইনভেস্টররা যেহেতু টাকা তুলে নিয়েছে, লোকাল ইনস্টিটিউশন গুলো খুব বড়ভাবে বিনিয়োগ করে নাই। Which means that smart money was not flowing into the market. সো যখনই মার্কেটে একটা লিকুইডিটি ক্রাইসিস আসে, তখনই কিন্তু আসলে যতই ভালো ফান্ডামেন্টাল কোম্পানির শেয়ার থাকুক অথবা যতই আ বাজে কোম্পানির শেয়ার থাকুক, it really doesn't matter. কারণ unless and until the liquidity is flowing into the market, markets will not thrive. সো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। সো এখন আমরা একটু in-depth analysis করার চেষ্টা করি যে আসলে ওভারঅল মার্কেটটা কখন ২০২৫ সালে কখন ডাউন গেল এবং কখন আপ হলো এবং এগুলোর পিছনে আমরা একটু
বিস্তর আলোচনা করার চেষ্টা করব যে আসলে ৬ মাস ১ম ৬ মাসে কেমন করেছে এবং পরের ৬ মাসে কেমন করেছে। সো আমি যদি একটু দেখি, দেখেন ২০২৫ এর ১ম দিকে কিন্তু মার্কেট মোটামুটি ৫,১০০ থেকে ৫,৩০০ এই পয়েন্টের মধ্যেই শুরু করেছিল। মানে মার্কেট মোটামুটি স্টেবল ছিল। এটার একটা অনেক বড় কারণ ছিল হচ্ছে আমাদের ইকোনমিক ইন্ডিকেটর এবং মানি মার্কেট কন্ডিশন মোটামুটি স্টেবল ছিল। বাংলাদেশ ব্যাংকের রেপো রেট থেকে শুরু করে বিভিন্ন যে ফ্যাক্টর গুলো আছে ওগুলো সবগুলো স্টেবল ছিল। এজন্যই মার্কেট ২০২৫ সালের ১ম ৩ মাস মোটামুটি ভালো পজিশনে শুরু করেছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে ২০২৫ এর এপ্রিল থেকে শুরু করে ২০২৫ এর জুন, জুলাই পর্যন্ত মার্কেট কিন্তু একটা ভালোই ডাউন পজিশনে গেল। এটার অনেক বড় একটা কারণ ছিল আসলে আপনার ইউএস এর যে ট্যারিফের কিছু গুঞ্জন শোনা যাচ্ছিল। ইউএস বাংলাদেশকে অনেক বড় একটা ট্যারিফ দিবে। সো এটার কারণে মার্কেট সেন্টিমেন্ট অনেক বেশি নেগেটিভ হয়ে গেল। কারণ ট্যারিফ যদি পড়ে তাহলে বাংলাদেশের এক্সপোর্ট সেক্টরে অনেক বড় একটা ধাক্কা লাগবে। এবং আরো একটা অনেক বড় বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার যে ফরেন আ আপনার যে ফরেন আম এক্সচেঞ্জ এর যে বিষয়টা, এই ফরেন এক্সচেঞ্জ এর বিষয়টা আসলে মার্কেটের উপর ছেড়ে দিয়েছে। হ্যাঁ? সো যে কারণে বাংলাদেশে একটা চান্স ছিল যে বাংলাদেশে আসলে বাংলাদেশের টাকাটা ডেপ্রিশিয়েট করছিল। সো বাংলাদেশের টাকা যখন ডলারের এগেইনস্ট এ ডেপ্রিশিয়েট করে তখন কিন্তু ফরেন ইনভেস্টররা মোটামুটি বের হয়ে যায়। কারণ তারা কিন্তু তাদের অন ডলার রিটার্নটা কিন্তু খারাপ পাচ্ছিল। কারণ যেহেতু টাকা ডেপ্রিশিয়েট করছিল। সো এই কারণে বাংলাদেশের আ মার্কেট থেকে বেশিরভাগ ফরেন ইনভেস্টর কিন্তু এই জুন, জুলাই টাইমে কিন্তু মার্কেট থেকে বের হয়ে গেল। সো যে কারণে মার্কেট কিন্তু অনেক বড় একটা ডিপ নেয়। মার্কেট আমি যদি একটু চিন্তা করে দেখি ২০২৫ এর আ ১ম হাফ। ১ম হাফে আপনি একটা জিনিস দেখেন যে মার্কেট কিন্তু মোটামুটি ডাউন এর দিকে। হ্যাঁ? সেটা হচ্ছে ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ, আইএমএফ এর যে লোন নেগোসিয়েশন ওইটাও খুব একটা যে ভালো যাচ্ছিল তা না। এবং ফরেন ইনভেস্টররা বারবার সেল করে দিচ্ছিল। কারণ তারা বাংলাদেশের টাকার ডেপ্রিসিয়েশন এর একটা আ ভয় কাজ করছিল যে বাংলাদেশের টাকা ডলারের এগেইনস্ট এ ডেপ্রিশিয়েট করবে। এখন আমি যদি পরের পার্টটাতে আসি যে ২০২৫ এর নেক্সট পার্টে যখন মার্কেট ২০২৫ এর ধরেন জুলাই থেকে যে মার্কেট আবার আপ হওয়া শুরু করলো ২-৩ মাস মতো অগাস্ট পর্যন্ত মার্কেট ভালোই আপ হলো। মার্কেট অ্যারাউন্ড ৪,৮০০-৯০০ পয়েন্ট থেকে ৫,৬০০ পয়েন্টে চলে গেল। এটার কারণটা ছিল হচ্ছে ইনভেস্টরদের পার্টিসিপেশন বুম হইছিল মার্কেটে। হ্যাঁ? এটার কারণ হচ্ছে একে তো হচ্ছে আমরা স্ট্রং আ অর্থবছর শেষ হওয়ার পরে আমরা স স একটা এক্সপোর্ট সেক্টর অনেক ভালো একটা রিবাউন্ড দেখেছি এবং আরো একটা অনেক বড় বিষয় হচ্ছে আমাদের রেমিটেন্স ইনফ্লো অনেক ভালো কাজ করছিল। এর মধ্যে ২ টা অনেক বড় নিউজ আসে মার্কেটে। একটা হচ্ছে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস উনি বাংলাদেশের স্টক মার্কেটকে ভালো করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এটার কারণে ইনভেস্টররা কিছুটা পজিটিভ হয়েছে মার্কেট নিয়ে। এটা অনেক বড় একটা কারণ। আর 2nd একটা নিউজ হচ্ছে অগাস্টের লাস্টের দিকে বাংলাদেশের যে ২৬ সালের ইলেকশনটা হবে, এই ইলেকশন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা চলে আসে। যে বাংলাদেশে ইলেকশন হবে এবং বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এ চলে যাবে। সো এই ডেমোক্রেটিক ট্রানজিশন টা যে যাবে, এটাও কিন্তু ইনভেস্টরদের জন্য অনেক বড় একটা পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। যে কারণে ২০২৫ এর মাঝামাঝি থেকে শুরু করে জুন, জুলাইয়ের লাস্ট থেকে শুরু করে অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত মার্কেট কিন্তু ভালোই আপ ট্রেন্ড এ ছিল। কিন্তু এই আপ ট্রেন্ড কিন্তু মার্কেট সাস্টেইন করতে পারেনি। এই আপ ট্রেন্ড মার্কেট সাস্টেইন করতে না পারার কারণটা হচ্ছে আপনি দেখেন সেপ্টেম্বর, অক্টোবরের পরে সাধারণত আমাদের যে মার্জিন লোনের যে রুলস গুলা যে চেঞ্জ হচ্ছে এবং আমাদের মার্জিন রোল নিয়ে যে বিসেক যে আপনার খুব টাইট একটা পজিশনে যাচ্ছিল। হ্যাঁ, এগুলো সবগুলো আস্তে, আস্তে অ্যাডজাস্ট হওয়া শুরু করছে। আমার পলিসি চেঞ্জ হচ্ছিল। তারপর হচ্ছে ব্যাংকগুলার বা মার্জার শুরু হলো। এই ব্যাংক মার্জার কিন্তু বাংলাদেশের মার্কেটে ২০২৫ এর লাস্টের দিকে অনেক বড় একটা ইফেক্ট ফেলে। কারণ এই ব্যাংক মার্জারে অনেক শেয়ার হোল্ডাররা যে টাকা পাবেন না, এটা কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল। সো এই কারণে মার্কেট কিন্তু খুবই, খুবই নেগেটিভলি রিঅ্যাক্ট করে। এবং আরো একটা অনেক বড় বিষয় ছিল হচ্ছে কিছু এনবিএফআই ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেউলিয়া হওয়ার পথে চলে যাচ্ছিল। সো এই কারণে আ আপনার মার্কেটে যে ইনভেস্টররা তারা কিন্তু এটাতে ভালো করে মানে খুব পজিটিভলি কিন্তু রিঅ্যাক্ট করে নাই। সো এই ব্যাংক মার্জার এবং এনবিএফআই এর যে আপনার
দেউলিয়া হওয়ার বিষয়টা অথবা এনবিএফআই গুলা যে মার্জ হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু ইনভেস্টরদেরকে আসলে অনেক বেশি নেগেটিভ করে দিল। সো এই কারণেই দেখা যাচ্ছে আসলে নভেম্বর, ডিসেম্বরে মার্কেট খুব খারাপ করেছে। সো এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি যে আসলে বাংলাদেশের মার্কেট আপনি যতই বলেন ফান্ডামেন্টালস এন্ড এভরিথিং, বাংলাদেশের মার্কেট কিন্তু লার্জলি সেন্টিমেন্ট ড্রিভেন। ওকে, ফান্ডামেন্টালস ভালো থাকলে আপনি হয়তো ভালো কোম্পানির শেয়ার নিয়ে লস করবেন না। এটা কথা ঠিক। হ্যাঁ, লং টার্মের জন্য। কিন্তু আপনি যদি শর্ট টার্মে মার্কেটের কথা চিন্তা করেন, আপনাকে শর্ট টার্মে বুঝতে হবে মার্কেট সেন্টিমেন্ট আসলে কিসের উপর উঠানামা করে। আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট সেন্টিমেন্ট কিন্তু পলিটিক্যাল সার্টেনিটি অনেক ইম্পোর্টেন্ট। বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক ইস্যু অনেক ইম্পোর্টেন্ট এবং তার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে মার্কেটে কোন নিউজগুলা আসছে নিয়ন্ত্রক সংস্থার থেকে। সো নিয়ন্ত্রক সংস্থার থেকে যদি পজিটিভ কিছু ডেভেলপমেন্ট আসে, তাহলে মার্কেট কিন্তু পজিটিভলি রিঅ্যাক্ট করে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা থেকে যদি কোন ধরনের নেগেটিভ রিভিউ আসে অথবা কোন ধরনের নেগেটিভ নিউজ আসে, তাহলে কিন্তু মার্কেট নেগেটিভলি রিঅ্যাক্ট করে। সো শর্ট টার্মে আপনাকে বুঝতে হবে আসলে বাংলাদেশের মার্কেটের যে ইনভেস্টরদের সেন্টিমেন্ট, সেই ইনভেস্টমেন্টদের সেন্টিমেন্ট আসলে কোন দিকে কাজ করছে। সো আমি যদি এখন আমাদের 3rd চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে আমাদের সেক্টরাল পারফরম্যান্স। আমি যদি এখানে একটু দেখি যে আমাদের বাংলাদেশের যে সেক্টরগুলো আছে ১৭-১৮ টা সেক্টর। এই ১৭-১৮ টা সেক্টরের মধ্যে কোন সেক্টরগুলো সবচেয়ে ভালো পারফর্ম করেছে এবং কোন সেক্টরগুলো সবচেয়ে খারাপ পারফর্ম করেছে। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটের ৪ টা সেক্টর শুধুমাত্র ২০২৫ সালে পজিটিভ রিটার্ন দিয়েছে। একটা ছিল সার্ভিসেস, এটা দিয়েছে অ্যারাউন্ড 16% মতো রিটার্ন। আরেকটা ছিল পেপারস সেগমেন্ট। ওখানে খুব বেশি যে কোম্পানি আছে তা আসলে না। সো ১টা ২টা কোম্পানি যারা আছে এগুলা 15% পজিটিভ রিটার্ন দিয়েছে। জেনারেল ইন্সুরেন্স 4% মতো দিয়েছে, সিরামিক 3% মতো। সো এগুলা কিন্তু বাংলাদেশের মার্কেটে খুব বড় সেক্টর যে আমি বলব তা না। তো বাংলাদেশের মার্কেটে আসলে অনেক বড়, বড় সেক্টর গুলোর মধ্যে একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে আপনার এনবিএফআই, একটা হচ্ছে আপনার ফার্মা। সো আমাকে দেখতে হবে আসলে এই সেক্টর গুলো কেমন রিটার্ন দিয়েছে। আমি যদি ব্যাংক সেক্টরের রিটার্ন দেখি, ২০২৫ সালে ব্যাংক সেক্টরের রিটার্ন ছিল কিন্তু মোটামুটি নেগেটিভ। নেগেটিভ 4%। হ্যাঁ, মার্কেটের তুলনায় কম। কারণ মার্কেট DSEX এর আমরা যেটা দেখলাম, DSEX এর ওভারঅল রিটার্ন ছিল নেগেটিভ 6%। কিন্তু ব্যাংক সেক্টরের রিটার্ন নেগেটিভ 4%। সো এদিক থেকে কিন্তু ব্যাংক সেক্টর মোটামুটি ভালো করল। ফার্মা সেক্টরের রিটার্ন কিন্তু মোটামুটি মার্কেট রিটার্নের সাথেই জড়িত। মার্কেট রিটার্ন অ্যারাউন্ড 6% মতো নেগেটিভ ছিল। ফার্মা সেক্টরের রিটার্নও কিন্তু 7% মতো নেগেটিভ। এছাড়াও আপনি যদি আইটি, টেলিকম, ফুড, ফিন্যান্সিয়ালস এগুলো যদি দেখেন, এগুলা কিন্তু খুব ভালো রিটার্ন দেয়। এগুলা কিন্তু অ্যারাউন্ড ১০, ১১, ১২, ১৩% নেগেটিভ ছিল। এবং ফাইন্যান্সিয়ালস, এনবিএফআই কিন্তু সবচেয়ে খারাপ রিটার্ন দিয়েছে। কারণ আমাদের মার্কেটে যতগুলো এনবিএফআই আছে, তার মধ্যে 60-70% এনবিএফআই যতটুকু আমি জানি, সেটা হচ্ছে এই যে খারাপ রিপোর্ট পারফর্ম করেছে, খারাপ রিপোর্ট পাবলিশ করেছে। সো নট প্রফিটেবল ছিল। সো এই কারণে ফাইন্যান্সিয়ালস এর রিটার্ন অ্যারাউন্ড নেগেটিভ 28% ছিল। সো ওভারঅল বুঝাই যাচ্ছে যে টোটাল যা সেক্টর আছে তার মধ্যে 70% ই কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। সো এই কারণে আমাকে যে জিনিসটা বুঝতে হবে যে আসলে কোন সেক্টরে আমার ইনভেস্টমেন্ট আছে। আপনি যদি ফার্মা, ব্যাংক এবং আ ফুয়েল অ্যান্ড পাওয়ার এসব সেক্টরে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকতো, তাহলে কিন্তু আপনার রিটার্নটা মোটামুটি মার্কেটের রিটার্নের সাথেই ওই পরিমাণ সমপরিমাণে নেগেটিভ হতো। কিন্তু আপনার যদি ফুড, ফাইন্যান্সিয়ালস অথবা এই যে ট্রাভেল এইসব ধরনের সেক্টরে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকতো, তাহলে কিন্তু আপনার রিটার্নটা মার্কেটের থেকেও বেশি নেগেটিভ হতো। সো সবসময় এই জিনিসটা দেখার বিষয় যে সেক্টর কোন সেক্টরগুলা মার্কেটকে মুভ করে। যেমন ব্যাংক সেক্টর অনেক বড় একটা সেক্টর। সো ব্যাংক সেক্টর যেভাবে মুভ করবে, সো মার্কেটও কিন্তু ওভাবেই মুভ করে। সো এখানে আপনার সেক্টরের বিবেচনাটা অনেক ইম্পোর্টেন্ট। মার্কেটের সাথে যদি আপনি আপনার রিটার্নটা তুলনা করতে চান। এখন একটু আসি যে অনেকেই বলেন আমরা তো ভালো কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে চাই এবং ভালো কোম্পানি মানে আসলে এমএনসি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসলে কেমন করলো ২০২৫ সালে? সো এমএনসি গুলোর পারফরম্যান্স যদি আমি একটু দেখি, বাংলাদেশে মোট ১২-১৩ টা এমএনসি আছে বাংলাদেশের মার্কেটে। এই এমএনসি গুলার পারফরম্যান্সও যে খুব ভালো রিটার্ন দিয়েছে তা কিন্তু আসলে না। আপনি যদি দেখেন বিগত ১ বছরে মেক্সিমাম এমএনসি কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। কিছু বেশি, কিছু কম। যেমন আমি যদি একটু দেখি যে আপনার সবচেয়ে বেশি নেগেটিভ রিটার্ন দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। ২০২৫ সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোর নেগেটিভ রিটার্ন ছিল অ্যারাউন্ড 32%। ওকে? এবং বার্জার পেইন্টস এর রিটার্ন ছিল মাইনাস নেগেটিভ অ্যারাউন্ড নেগেটিভ 19%। গ্রামীণ ফোনের রিটার্ন ছিল নেগেটিভ 20%। সো তারা কিন্তু খুব যে বেশি রিটার্ন দিয়েছে তা কিন্তু না। একমাত্র একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা ২০২৫ সালে ভালো রিটার্ন দিয়েছে, পজিটিভ রিটার্ন দিয়েছে এবং অনেক ভালোই পজিটিভ রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে আমার ম্যারিকো। ম্যারিকো আমি দেখলাম অ্যারাউন্ড 17% মতো। সো এতগুলা
এমএনসি এতগুলো ভালো কোম্পানির মধ্যে তারা যে একটা মাত্র ভালো কোম্পানি যে পজিটিভ রিটার্ন দিয়েছে, এটা কিন্তু ওভারঅল এমএনসি সেগমেন্টের জন্য কিন্তু এটা একটা ভালো নিউজ না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা সাধারণত এমএনসি গুলার দিকে অনেক ভালোভাবে তাকাই যে এমএনসি গুলাই তো এটলিস্ট ভালো কোম্পানি। কিন্তু এমএনসি গুলোর রিটার্নও কিন্তু মার্কেটের তুলনায় খুব একটা ভালো ছিল না। বরঞ্চ মার্কেটের থেকে আরো খারাপ রিটার্ন ছিল। এগুলোর একটা অনেক বড় কারণ হচ্ছে এমএনসি গুলা কিন্তু ভালো প্রফিট জেনারেট করতে পারে নাই ২০২৫ সালে। কারণ এমএনসি গুলা অনেকটুকু অর্থনীতির উপর নির্ভরশীল। কারণ ওভারঅল অর্থনীতি যদি ভালো না করে, তাহলে কিন্তু এমএনসি গুলো ভালো করার চান্সেস খুব কম। ২-১ টা এমএনসি ভালো করলেও মেক্সিমাম এমএনসি কিন্তু খারাপ করবেই। সো এটা একটা অনেক বড় বিষয় যে এমএনসি গুলা খারাপ রিটার্ন দেওয়ার পিছনে। তো আপনারা যারাই বলেন যে এমএনসি গুলাতে ইনভেস্ট করলে আমি হয়তো লং টার্মে ভালো থাকবো, স্টেবল থাকবো। বাট শর্ট টার্মেও এমএনসি গুলো আপনাকে অনেক নেগেটিভ রিটার্ন দিতে পারে। যদি মার্কেট ভালো রিটার্ন না দেয়। এখন আমরা আমাদের পরের চ্যাপ্টারটাতে আসি। সেটা হচ্ছে আইপিও। ২০২৫ সাল আইপিওর জন্য অনেক, অনেক, অনেক খারাপ একটা বছর ছিল। আপনি যদি একটু ২০১৭ সাল থেকে আইপিওর হিস্ট্রিটা দেখেন, আপনি দেখবেন ২০১৭ সালে মোট ১০ টা কোম্পানি আইপিও করল বাংলাদেশের মার্কেটে এবং অ্যারাউন্ড ৳৪৯২ কোটি মতো ফান্ড রেইজ করা হলো ২০১৭ সালে। ২০১৮ সালে এটা আরো বাড়লো। ১৩ টা কোম্পানি আইপিও করে প্রায় ৳৫৭৫ কোটি মতো ফান্ড রেইজ করল। এটা বাড়তে ২০২১-২২ সালে যখন বাংলাদেশে একটা বুল মার্কেট চলছিল, ২০২১-২২ সাল করোনার পরে কিন্তু বাংলাদেশের ইনডেক্স অ্যারাউন্ড ৭৮০০ থেকে ৮০০০ পয়েন্টের কাছাকাছি চলে গেল। সো ওই সময় কিন্তু ২০২১ সালে ১৩ টা কোম্পানি আইপিও করল এবং ২০২২ সালে ১০ টা কোম্পানি আইপিও করল। এটা কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্ট এবং তারা অ্যারাউন্ড ২০২১ সালে ১৩ টা কোম্পানি মোট ৳১,০৪৬ কোটি মতো আইপিও থেকে ফান্ড রেইজ করেছে এবং ২০২২ সালে ৳১,১০০ কোটি মতো ফান্ড রেইজ করা হয়েছে আইপিও থেকে। কিন্তু ২০২২ এর পরে বাংলাদেশে যখন একটা ডাউন মার্কেট শুরু হলো, তখন কিন্তু আস্তে কোম্পানিরা ডিসইন্টারেস্টেড হয়ে গেল। তারা মার্কেটে আসতে চাচ্ছিল না। তারা ২০২৩ এ আপনি দেখেন মাত্র ২ টা কোম্পানির আইপিও হয়েছে। আর ২ টা কোম্পানি মিলায় টোটাল ৳৮৬ কোটি ফান্ড রেইজ করেছে। ২০২৪ সালে ৫ টা কোম্পানির আইপিও হয়েছে। তারা অ্যারাউন্ড ৳৬০০ কোটি মতো ফান্ড রেইজ করেছে। কিন্তু ২০২৫ সালে পুরা একটা ড্রাই আইপিও ইয়ার ছিল। মানে আইপিওর হিস্ট্রিতে বিগত ১০ বছরের মধ্যে ২০২৫ সাল ছিল সবচেয়ে খারাপ বছর। কারণ কোন আইপিও আসেনি। কোন ফান্ড রেইজ হয়নি। পুরা মার্কেটে বাংলাদেশের মতো ৪০০ $৪৫০ বিলিয়ন জিডিপির একটা দেশে একটা কোম্পানিও ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেইজ করে নাই ২০২৫ সালে। এতেই বোঝা যাচ্ছে আসলে ২০২৫ সাল ছিল বাংলাদেশের স্টক মার্কেটের জন্য ভয়াবহ একটা বছর। কারণ যে বছর কোনো আইপিও নাই, যে বছর মার্কেট অ্যারাউন্ড অন্যান্য সব দেশের তুলনায় মেক্সিমাম দেশের তুলনায় নেগেটিভ পারফর্ম করেছে। এই বছরটা আসলে বাংলাদেশের জন্য একটা লোয়েস্ট বছর ক্যাপিটাল মার্কেটে। সো আইপিও যদি পজিশন ভালো না থাকে তাহলে কিন্তু মার্কেটে লিকুইডিটি আসে না। সো আইপিও পজিশন যদি ভালো হয়, ২০২৬ এ যদি অ্যারাউন্ড মার্কেটে ২-৩ টা আইপিও হয়, ভালো আইপিও যদি হয় এবং ভালো ফান্ড রেইজিং যদি হয়, তাহলে মার্কেটে আবার একটা লিকুইডিটি ফিরে আসার অনেক বড় চান্স আছে। এখন আসি ফরেন ইনভেস্টমেন্ট টা আমাদের লাস্ট চ্যাপ্টার। আমি একটা জিনিস দেখছিলাম যে ২০২৪ সালে এবং ২০২৫ সালের মধ্যে ফরেন টার্নওভারটা কেমন ছিল? আপনি যদি এখানে দেখেন, আমার যে অরেঞ্জ কালারের বারগুলা, এগুলো যদি দেখেন, এগুলো হচ্ছে প্রতি মাসে ফরেন টার্নওভার। অর্থাৎ আমাদের ডিএসই মার্কেটে ফরেনারদের শেয়ার কেনা-বেচার অংশ কত ছিল। তো আপনি দেখেন ২০০০ আ ২০২৫ সালের জানুয়ারিতে ফরেনারদের যে আপনার শেয়ার কেনা-বেচার যে টার্নওভারটা ছিল, এটা ২০০ কোটিরও নিচে ছিল। ওকে? এবং এটা অ্যারাউন্ড জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ২০০ কোটি ২০০ থেকে ৩০০ কোটির মধ্যেই ছিল। এপ্রিল, মেতে একটু বেড়েছিল। ফরেনারদের পার্টিসিপেশন বাংলাদেশে একটু বেড়েছিল। তারা মোটামুটি ফরেনারদের মেতে ২০২৫ সালের মেতে ফরেনারদের পার্টিসিপেশন মোটামুটি একটু উপরের দিকে যায়। কিন্তু এই তুলনাটা যদি আপনি ২০২৪ এর সাথে করেন, ২৪ সালে ফরেনারদের পার্টিসিপেশন কেমন ছিল? আপনি দেখবেন ২৪ এ কিন্তু ফরেনারদের ভালোই পার্টিসিপেশন ছিল। যেটা আমরা এখানে রেড বারে দেখতে পাচ্ছি। আপনি দেখেন জানুয়ারিতে ২০২৪ এর জানুয়ারিতে ফরেনারদের ভালো পার্টিসিপেশন ছিল মার্কেটে। ফেব্রুয়ারিতেও ভালো পার্টিসিপেশন ছিল। মার্চে একটা ভালো পার্টিসিপেশন ছিল। এবং সবচাইতে বড় জাম্পটা ছিল ফরেনারদের অগাস্টে যখন একটা পলিটিক্যাল টার্নওভার হয় ২০২৪ সালে, তখন কিন্তু ফরেনাররা চিন্তা করেছিল বাংলাদেশ এখন একটা স্টেবিলিটির দিকে যাবে। এবং এজন্যই ফরেনাররা কিন্তু হুমড়ি খেয়ে বাংলাদেশের মার্কেটে এন্টার করেছিল।
এইজন্যই ফরেন টার্নওভার অ্যারাউন্ড ৮০০-৯০০ কোটিতে চলে গিয়েছিল অগাস্টে। কিন্তু ২০২৫ এর তুলনা করলে দেখবেন আপনি ফরেন টার্নওভার অনেক লো। দিন, দিন লোই হচ্ছে। সো এখন বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট সবচাইতে লোয়েস্ট পজিশন। বাংলাদেশ এটা আবার কাটাবে। সো এখন বাংলাদেশের স্টক মার্কেটে ফরেন ইনভেস্টমেন্ট অনেক লোয়েস্ট একটা পজিশন। সো এই পজিশন যদি আমরা কাটায় উঠতে না পারি, আমরা যদি আমাদের ফরেন ইনভেস্টরদেরকে ক্যাপিটাল মার্কেটে আনতে না পারি, তাহলে কিন্তু আমাদের লিকুইডিটির যে ইস্যুটা, এটা কখনোই সলভ হবে না। হ্যাঁ, আপনি আমি হয়তো নিয়ন্ত্রক সংস্থাকে দোষ দিতে পারি। আপনি আমি হয়তো চিন্তা করতে পারি যে আমরা যদি কি বলে নানান ধরনের আন্দোলন করি মার্কেট নিয়ে তাহলে বোধহয় মার্কেট ভালো হবে। কিন্তু আমি আবারও বলছি, মার্কেট আসলে মুভ করে লিকুইডিটির উপর। মার্কেট আসলে মুভ করে তারল্যের উপর। আর এই তারল্যটা আনে হচ্ছে রিটেল ইনভেস্টর এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররা। সো যতদিন পর্যন্ত বাংলাদেশের মার্কেটকে ফরেন ইনভেস্টররা একটা স্টেবল পজিশনে দেখছে না, ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মার্কেটে লিকুইডিটি আসবে না। এবং বাংলাদেশের মার্কেটে যদি লিকুইডিটি না আসে, ইনডেক্সকে আর্টিফিশিয়ালি অথবা ইনডেক্সকে নানা খবর দিয়ে বাড়ানোটা কোনোভাবেই সাস্টেইনেবল হবে না। যদি লিকুইডিটি ফেরত আসে, তাহলে ইনডেক্স অবশ্যই বাড়বে এবং এই যে ইনডেক্স বাড়বে, এই বাড়াটাই আসলে ইনডেক্সকে একটা সাস্টেইনেবল পজিশনে নিয়ে যেতে সাহায্য করবে। সো এইটাই ছিল আমাদের ২০২৫ এর ক্যাপিটাল মার্কেট রিভিউ। আমরা যেটা সামারি দেখতে পারি সেটা হচ্ছে ২০২৫ এর ক্যাপিটাল মার্কেট রিভিউতে সেটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি বাংলাদেশের মার্কেটের জন্য অনেক ইম্পোর্টেন্ট। আপনি যতই বলেন, পলিটিক্যাল স্টেবিলিটি যদি না থাকে, তাহলে বিজনেস এনভায়রনমেন্ট এর স্টেবিলিটি থাকবে না। আর বিজনেস এনভায়রনমেন্ট এর স্টেবিলিটি না থাকলে বিজনেসগুলা ভালো পারফর্ম করবে না এবং বিজনেসগুলা ভালো পারফর্ম না করলে ইনভেস্টররা ওই বিজনেসে পার্টিসিপেট করতে চাইবে না। খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং ইনভেস্টররা পার্টিসিপেট না করলে মার্কেটে কোনো ধরনের লিকুইডিটি থাকবে না। সো আপনি যতই চেষ্টা করেন, আমি যতই চেষ্টা করি মার্কেটকে আর্টিফিশিয়ালি উপরে তোলার, there is no way out. সো ২০২৬ এর জন্য আমাদের প্ল্যান থাকবে যে বাংলাদেশ এর অর্থনীতি একটা স্টেবল পজিশনে যাক। বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ একটা স্টেবল পজিশনে যাক। এই ২ টা স্টেবিলিটি যদি থাকে, তাহলে লিকুইডিটি মার্কেটে এমনিই আসবে এবং মার্কেট একটা গ্রোথ অবশ্যই দেখবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনার কোনো মতামত থাকলে। আপনি যদি আপনার কোনো পয়েন্ট ইনক্লুড করতে চান আমাদের আজকের রিভিউতে, অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। এবং আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে, আমাদেরকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সামনে আমরা এরকম আরো অনেক অ্যানালিটিক্যাল রিভিউ এবং বিভিন্ন কেস স্টাডি নিয়ে ভিডিও করব। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।